ওয়েলকাম অল অ্যাগেন স্টুডেন্টস। সেমিস্টার 3 নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার ভ্যারিয়েশনস অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস। তার মধ্যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টেলিজেন্সের 3টে খুব ভেরি ইম্পর্টেন্ট থিওরিজ তোমাদেরকে আজকে শোনাবো। আমি পম্পা বিশ্বাস। চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে যে 3টে টপিক মানে 3টে থিওরিজ নিয়ে যেটা আমরা ডিল করব সেটা হচ্ছে প্রথমে স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি, তারপরে আমরা গিলফার্ডের ইন্টেলেক্ট মডেলে চলে যাব এবং লাস্টলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স এবং সর্বশেষে যেহেতু সেম 3 তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং নানা ভ্যারিয়েশনসের কোয়েশ্চেন্স আছে, কী কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে এই পার্টিকুলার পার্টটা থেকে সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, মেইন টপিকে যাওয়ার আগে যেটা আমি প্রত্যেকবারই একটু করিয়ে থাকি, আবার করে করছি, সেটা হচ্ছে সেম 3 এর কোয়েশ্চেন স্ট্রাকচার। তোমাদের সেম 3তে 4টে চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার দেখে নাও। প্রথমটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার গ্রুপ প্রসেসেস, সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেস, থার্ড চ্যাপ্টার আইডেন্টিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার ইজ মিটিং লাইফ চ্যালেঞ্জেস। তো এই 4টে চ্যাপ্টারের মধ্যে টোটাল 35 মার্কসকে কীভাবে ভাগ করা হয়েছে সেটা একটু দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টারে টোটাল 10 মার্কসের এমসিকিউ থাকবে, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার যেটা গ্রুপের চ্যাপ্টার, সেখান থেকে টোটাল 35 মার্কসের মধ্যে তোমাদের এমসিকিউ এর সংখ্যা থাকবে 9। থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে 8 and 8। সো টোটাল 10 + 9 + 8 + 8 ইজ ইকুয়াল টু 35 মার্কস কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন 1 মার্ক। আচ্ছা, এবার এক ধরনের তো এমসিকিউ থাকবে না, টোটাল তোমাদের 8টা ভ্যারাইটিস অফ এমসিকিউ থাকবে। আগের ভিডিওতেও আলোচনা করেছি, এই ভিডিওতেও আরেকবার আমি বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে সিম্পল ডিরেক্ট এমসিকিউ, যেটা সরাসরি কোয়েশ্চেন প্যাটার্নে থাকে, 4টে অপশনস দেয়া। সেটা তোমাদের টোটাল 35 মার্কসের মধ্যে টোটাল 12 খানা কোয়েশ্চেন্স থাকবে সেরকম। তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অফ কোয়েশ্চেন্স যেটা আছে আর কি, শূন্যস্থান পূরণ করো, সেটা 4টে তোমাদের থাকবে। কলম ম্যাচিং, ম্যাচ দ্য ফলোইং, তোমাদের 4খানা কোয়েশ্চেন্স করতে হবে 35 এর মধ্যে। অ্যাসারশন রিজনিং এর কোশ্চেনও তোমাদের 4টে থাকবে, ট্রু অ্যান্ড ফলসও তোমাদের 4টে থাকবে। কেস বেসড কোয়েশ্চেন তোমাদের 3টে করতে হবে আউট অফ 35 কোয়েশ্চেন্স। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনও থাকবে তোমাদের, যেটা 2টো থাকবে। আর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, কোন ঘটনাটা আগে এলো কোন ঘটনাটা পরে এলো সেরকম ধরনের কোয়েশ্চেন্স তোমাদেরকে 2টো করতে হবে। তো এই সব কটা মিলিয়ে টোটাল 35 খানা কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন 1 মার্ক। কিন্তু কোন চ্যাপ্টার থেকে কতগুলো কি ধরনের কোয়েশ্চেন আসবে সেইটা সেই কোয়েশ্চেন পেপারেই তোমরা সেটা বুঝতে পারবে। চলো এবার লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক, স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি। টু ফ্যাক্টরে এখানে চার্লস স্পিয়ারম্যান 1904-এ প্রথম এই ইন্টেলিজেন্স থিওরিটা উনি ডেভেলপ করেছিলেন। সেখানে উনি জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টরের সম্পর্কে কথা বলেছেন। জি মানে হচ্ছে জেনারেল ফ্যাক্টর কিংবা জেনারেল ইন্টেলিজেন্স। দেখো, each intellectual activity involve a general factor G which it shares with all intellectual activities। মানে আমরা যা কিছু ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস করি না কেন, যে কোনো কাজ যেখানে বুদ্ধির প্রয়োজন আছে, সেখানে একটা কিন্তু আমাদের সাধারণ ফ্যাক্টর, একটা জি ফ্যাক্টর কিন্তু সব কাজের জন্যই, সব ইন্টেলেকচুয়াল কাজের জন্য কিন্তু প্রয়োজন। এবং স্পেসিফিক কাজের জন্য কিন্তু এস ফ্যাক্টর, যেটাকে এস বলে উনি ডিনোট করেছেন, which belongs to it alone। মানে স্পেসিফিক কাজের জন্য, স্পেসিফিক ইন্টেলেকচুয়াল কাজের জন্য স্পেসিফিক ফ্যাক্টরগুলো কাজে প্রয়োগ হবে, এবং জি ফ্যাক্টর যেটা জেনারেল ফ্যাক্টর সেটা কিন্তু সব কটা ইন্টেলেকচুয়াল কাজের জন্যই কিন্তু সেটা ইউজেবল হবে। দেয়ার ইজ সামথিং উইচ মাইট বি কল্ড অ্যাজ জেনারেল ইন্টেলিজেন্স। ওই জি ফ্যাক্টরটাই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্সটা এবার কি, আ সর্ট অফ জেনারেল মেন্টাল এনার্জি। একটা জেনারেলি যে মেন্টাল এনার্জিটা আমাদের মধ্যে থাকে, রানিং থ্রু অল দ্য ডিফারেন্ট টাস্ক, মানে যে কোনো ইন্টেলেকচুয়াল টাস্ক আমরা করি না কেন, একটা কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স কাজ করে, সেটাকেই উনি জি ফ্যাক্টর বলে ডিনোট করেছেন। দ্য অ্যামাউন্ট অফ জি ইন আ পার্সন, মানে কতটা আমার মধ্যে জি ফ্যাক্টর আছে, ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ কর্টিক্যাল এনার্জি। মানে আমাদের সেরিব্রাল কর্টেক্সের মধ্যে যে কর্টিক্যাল এনার্জিটা আছে সেইটার উপরে ডিপেন্ড করছে। এবং দ্য ম্যাক্সিমাম কোয়ান্টাম ইজ ফিক্সড, মানে সেটা কিন্তু ফিক্সড পরিমাণ। তাহলে এই বুঝছো এটা কিন্তু ইননেট, ঠিক আছে।
আচ্ছা, হাউ মাচ অফ দিস এনার্জি ওয়ান ইউটিলাইজেস, এবার সেই ইউটিলাইজ করবে কতটা এনার্জি, মানে যতটা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে কর্টিক্যাল এনার্জি যেটা আমাদের মধ্যে অলরেডি রয়েছে, যেটা কিনা ফিক্সড অ্যামাউন্ট, সেইটা কতটা ইউটিলাইজ করবে সে ডিপেন্ডস অন দ্য মোটিভেশন। মানে আমার অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না, কতটা আমরা মোটিভেটেড হই তার উপর ডিপেন্ড করছে আমার অ্যাভেলেবেল এনভায়রনমেন্ট, আমার পরিবেশ কিরকম, যে আমাকে সেই কাজটা করতে দিচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করছে, কিংবা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, হয়তো আমি ওই কাজটা রিলেটেড আগে কোনো কাজ করেছি যেটা আমার খুব ভালো লেগেছিল করতে, তো ওরকমই একটা রিলেটেড আমি পেয়েছি, তো সেটার জন্য কিন্তু আমি আরো বেশি ইন্সপায়ার্ড হলাম, সেই জন্যই কিন্তু আমি কাজটা করার জন্য কিন্তু আলটিমেটলি আমি আমার কি করছি, আমি আমার কর্টিক্যাল এনার্জিটাকে ইউটিলাইজ করছি। আচ্ছা, এখানে দেখো ইন অ্যাডিশন টু দ্য জেনারেল ফ্যাক্টর, এতক্ষণ ধরে আমি জি ফ্যাক্টরের কথা বললাম, দেয়ার আর স্পেসিফিক ক্যাপাবিলিটিস উইচ গিভ অ্যান ইন্ডিভিজুয়াল দ্য এবিলিটি টু ডিল উইথ স্পেসিফিক প্রবলেম। এবার মানুষ যে সবসময় এক ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস করছে, এক পেশি এক ঘাসাই করছে তা তো নয়, আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করি এনভায়রনমেন্টের মধ্যে। অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সটা কি, আমরা এনভায়রনমেন্টের মধ্যে ডিফারেন্ট যে এলিমেন্টস আছে, ডিফারেন্ট যে সিচুয়েশন আছে, তার সঙ্গে আমরা কি করছি, লজিক্যালি আমরা অ্যাডজাস্ট করছি। তো এবার স্পেসিফিক প্রবলেমসের জন্য, স্পেসিফিক কাজের জন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু স্পেসিফিক ক্যাপাবিলিটিসের দরকার হয়, যেটা কিনা স্পিয়ারম্যান এস ফ্যাক্টর বলে ডিনোট করেছে। তার মানে হচ্ছে আমরা যা কিছু কাজ করি না কেন, দ্য পারফরমেন্স ইকুয়াল টু জেনারেল ফ্যাক্টর প্লাস স্পেসিফিক ফ্যাক্টর, মানে জি প্লাস এস। ফর এক্সাম্পল ধরো সলভিং এ ম্যাথামেটিক্যাল ওয়ার্ড প্রবলেম, আমাদের একটা ম্যাথামেটিক্যাল ওয়ার্ড প্রবলেম, স্টোরি সামস তোমরা ছোটবেলায় করেছো, সেরকম একটা ওয়ার্ড প্রবলেম করার জন্য কি লাগে, একটা জেনারেল লজিক্যাল রিজনিং লাগে, মানে একটা লজিক দিয়ে আমি রিজনিং করব, যে রিজনিংটা, লজিক্যাল রিজনিংটা আমাদের কিন্তু অন্য কাজের ক্ষেত্রেও লাগছে, এবং এই পার্টিকুলার ম্যাথামেটিক্যাল ওয়ার্ড প্রবলেমটা করার জন্য কিন্তু আমাদের স্পেসিফিক নিউমেরিক্যাল স্কিলস লাগবে। নিউমেরিক্যাল স্কিলস ছাড়া কিন্তু আমরা ভালো করে অঙ্ক করতে পারবো না। যাদের নিউমেরিক্যাল স্কিলস খুব বেশি তারা কিন্তু প্রচন্ড ভালো থাকে এই সব অঙ্কের বিষয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আরো একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল মনে করো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে মনে করো আমি জার্মান ল্যাঙ্গুয়েজই বলেছি, ইজ পার্টলি ডিউ টু দ্য জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড পার্টলি ডিউ টু সাম স্পেসিফিক অ্যাপটিটিউড ফর ল্যাঙ্গুয়েজ। মানে তার যদি সেই মানুষটি, সেই ইন্ডিভিজুয়ালটা যদি কোনো স্পেসিফিক অ্যাপটিটিউড থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড, তাহলে কি হচ্ছে, একটা তো জেনারেল ইন্টেলিজেন্স কাজে লাগছে, যেটা সব রকম কাজের ক্ষেত্রে লাগছে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসে, আর একটা কি হচ্ছে, তার ল্যাঙ্গুয়েজের অ্যাপটিটিউড যেটা স্পেসিফিক ইন্টেলিজেন্স, সেটাও কিন্তু কাজ করছে। সেরকম ভাবে মনে করো ম্যাথামেটিক্সের পারফরমেন্স জন্য মেবি দ্য রেজাল্ট অফ জি প্লাস এস টু, মানে স্পেসিফিক ইন্টেলিজেন্সটাকে যদি আমি এস ধরি, তাহলে ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট স্পেসিফিক ফ্যাক্টর লাগছে, তার মানে ডিফারেন্ট কাজের জন্য যদি ডিফারেন্ট স্পেসিফিক ফ্যাক্টর লাগে, তাহলে আমি ওটাকে S1, S2, S3, S4 এবং ইট উইল গো অন অ্যান্ড অন। সো ল্যাঙ্গুয়েজের জন্য যেরকম জি প্লাস S1 বলে আমরা ডিনোট করছি, সেরকমভাবে ম্যাথামেটিক্যালি যদি কারো পারফরমেন্স খুব ভালো হয়, তার জন্য কাজ করছে জি প্লাস S2। এখানটা খেয়াল রাখো, জি ইজ দ্য কমন ফ্যাক্টর, এসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করো কেউ আঁকাতে প্রচন্ড ভালো, তার জন্য মনে করো আমি সেটাকে ডিনোট করলাম জি প্লাস S3, আর এটা এইভাবেই চলতে থাকে। অতএব দ্য ফ্যাক্টর জি ইজ দাস প্রেজেন্ট ইন অল স্পেসিফিক অ্যাক্টিভিটিস, মানে স্পেসিফিক অ্যাক্টিভিটিসের জন্য তো S1, S2, S3 রয়েছেই, কিন্তু তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু একটা জি ফ্যাক্টর রয়েছেই। প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য কিন্তু জিটা কমন তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্য ইন্টেলিজেন্সটাকে যদি আমি এ বলে ডিনোট করি, তাহলে এইখানটা দেখো জি ফ্যাক্টর আর জি প্লাস S1 প্লাস S2 প্লাস S3 অ্যান্ড ইট উইল গো, যতগুলো স্পেসিফিক কাজ, ইন্টেলেকচুয়াল কাজ, ততগুলো এস, এবং সেটা উইল গো অন ইকুয়াল টু ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সটাকে যদি আমি এ বলে ডিনোট করি, তাহলে এই ডায়াগ্রামেই দেখতে পাচ্ছ আর কি। এখানে দেখো মেকানিক্যাল, ভার্বাল, নিউমেরিক্যাল, স্পেশিয়াল, ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিক ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা এস, কিন্তু জিটা কিন্তু সেন্টারে একদম কমন, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে পুরোটা এস অ্যান্ড জি ফ্যাক্টরের খেলা, যেটা স্পিয়ারম্যান তোমাদেরকে আলোচনা করে বলেছেন। এখানে দেখো এবার ডিফারেন্সেস অফ জি অ্যান্ড এস এর মধ্যে বেসিক যে পার্থক্যটা আর কি, তোমাদেরকে কিন্তু যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসছে, সেই জন্যই খুব অবজেক্টিভ ভাবে জিনিসগুলো পড়তে হবে আর কি। সেখানে দেখো জি হচ্ছে কমন। কমন কেন বলছি আমি, জেনারেল তো সবকটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস মধ্যে জি তো প্রেজেন্ট থাকতেই হবে, সেই জন্য এটাকে কমন বলছে। আন্ডারলাইং ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড ইন অ্যাক্রস অল সিচুয়েশন
অলরেডি তোমাদের বললাম। আর এটা হচ্ছে ইউনিক ডোমেন্স, মানে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক এস ফ্যাক্টর, সেটা S1 S2 বলে আমরা ডিনোট করে থাকি, ঠিক আছে, অলরেডি আমরা বলেছি। আগেই বললাম তোমাদের যে জি ফ্যাক্টর হচ্ছে অ্যামাউন্ট অফ কর্টিক্যাল এনার্জি। আমি বলেছি কর্টিক্যাল এনার্জি, তার মানে হচ্ছে ওটা যেটা ফিক্স থাকে ওটা কিন্তু ইনবর্ন ইননেট, আমরা জন্মগতভাবেই সেটা পেয়ে থাকি। এইখানটা এস ফ্যাক্টর কিন্তু আমরা অ্যাকোয়ার করছি, যেহেতু অ্যাপটিটিউডের সঙ্গে সেটা রিলেটেড, আমরা কিন্তু সেটাকে শিখছি, অ্যাকোয়ার করছি থ্রু কিছু পড়ে, কিছু এক্সপিরিয়েন্সেস করে কিন্তু আমরা এটাকে নিজেদের মধ্যে ডেভেলপ করছি। আচ্ছা, জি ফ্যাক্টরটা দেখো, এটা একটা জেনারেল এনার্জি, আর এইটা এস ফ্যাক্টর কিন্তু স্পেশালাইজড এবিলিটি দ্যাট ভ্যারি বেসড অন দ্য স্পেসিফিক ডোমেন। কিরকম টাস্ক হবে সেই টাস্কের স্পেশালিটির উপর নির্ভর করে কিন্তু এই এবিলিটিসগুলো ডেভেলপড হয়, অ্যাকোয়ার্ড হয়। এখানটা দেখো জি ফ্যাক্টর প্রেডিক্টস অল ওভার একাডেমিক অ্যান্ড কগনিটিভ সাকসেস, মানে ওভারঅল একটা তোমার সাকসেস কতটা তুমি পাচ্ছ না পাচ্ছ সেইটা ডি ফ্যাক্টর ডেপিক্ট করে। এবং এইখানটা দেখো, এটা কিন্তু তোমার ইউজ টু মেজার অ্যাপটিটিউড, মানে সবার তো আর মনে করো কেউ ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে নানা ধরনের ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি শিখতে পারে, তার মধ্যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজের অ্যাপটিটিউড আছে। মনে করো সে একজন খুব ভালো পাজল সলভ করতে পারে, তার মধ্যে সেই অ্যাপটিটিউডটা রয়েছে বলেই সে থ্রু এক্সপিরিয়েন্সেস, থ্রু লার্নিং সেটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারলো, উন্নত করতে পারলো, ঠিক আছে। তো সর্বশেষে আমি এভাবে কনক্লুড করতে পারি, জি হচ্ছে জেনারেল একটা ব্রেন পাওয়ার, আর এস ফ্যাক্টর হচ্ছে ফর স্পেসিফিক স্কিলস। তো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন জি ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর। চলো এবার আমরা স্পিয়ারম্যান থিওরি পড়লাম, কিন্তু স্পিয়ারম্যান থিওরিকে একটু ক্রিটিসাইজ করা হয়েছে। কি কি পয়েন্টসে? দুটো পয়েন্টস আমি করেছি। দেখো, স্পিয়ারম্যান বলেছে দুটো ফ্যাক্টরের কথা বলেছে, মনে করো জেনারেল এস এর কথা, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ক্রিটিসাইজ করে বলেছে যে আমরা তো এসটাকে শুধু এস বলে ডিনোট করছি না, আমরা তো S1 S2 S3 বলছি, তার মানে এটা দুটো ফ্যাক্টর, তুমি টু ফ্যাক্টরস থিওরি স্পিয়ারম্যান কি করে বলছো? এভাবে ক্রিটিসিজম করা হয়েছিল। সেকেন্ড ক্রিটিসিজম করেছিল যে S1 S2 S3টাকে একদম স্পিয়ারম্যান আলাদা আলাদা করে বলেছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে ফর এক্সাম্পল দেখো, যারা মনে করো নার্সেস, কম্পাউন্ডার্স, যারা ডক্টরস, মেডিকেল লাইনের যারা নানা রকম টাইপস অফ যারা ওখানে কাজ করছে আর কি, তাদের কাজগুলো কিন্তু অনেক একদম তুমি একজনের সঙ্গে, মানে একটা ডক্টর আর নার্সের কাজ যে সম্পূর্ণভাবে আলাদা সেটা তুমি করতে পারো না, তারা কিন্তু রিলেটেড, ওভারল্যাপ করছে তাদের কাজগুলো, ঠিক আছে। একদম তুমি S1 S2 বলে একদম আলাদা করতে পারো না। তো এইখানটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে? এইভাবে স্পিয়ারম্যানের থিওরিকে ক্রিটিসাইজ করা হয়েছিল। এবং এই ওভারল্যাপিং, যেরকম দেখো, দে ওভারল্যাপ অ্যান্ড গিভ রাইজ টু সার্টেন কমন ফ্যাক্টরস, এই ওভারল্যাপিং এর জন্যই এই যে দিস আইডিয়া অফ ওভারল্যাপিং অ্যান্ড গ্রুপিং রেজাল্টেড ইন আ নিউ থিওরি গিলফোর্ড। মানে ওভারল্যাপিং অনেক কাজ এমন হয় যে আমাদের নানা রকম ফ্যাক্টরস কিন্তু ওভারল্যাপ হয়, ওটারও কিছুটা কাজে লাগে, এটারও কিছুটা কাজে লাগে, মিলিয়ে মিশিয়ে আমি একটা নতুনভাবে একটা কাজ শুরু করছি। তো এই ওভারল্যাপিং এর জন্যই কিন্তু গিলফোর্ডের SOI মডেল, যেটাকে আমরা বলছি স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, সেই মডেলটা কিন্তু এসেছিল এখানে। এবার গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল, যেটাকে আমরা SOI মডেলও বলে থাকি, সেটা হচ্ছে একটা 3D ফ্রেমওয়ার্ক মডেল। কিভাবে 3D ফ্রেমওয়ার্ক মডেল বলছি? এখানটা কিন্তু তিনটে ডিমেনশনস আছে। এই তো 3D বললাম, 3 ডিমেনশনস। তিনটে ডিমেনশন কি কি? প্রথমটা হচ্ছে অপারেশন। অপারেশন হচ্ছে হাউ উই প্রসেস, আমরা কিভাবে প্রসেসিং করছি। সেকেন্ডলি কন্টেন্টস, কি দিয়ে, মানে কি প্রসেস আমরা করছি, কিভাবে প্রসেস করছি প্রথমটা, এবং কি প্রসেস করছি। এবং এই প্রসেসিং এর মাধ্যমে থার্ড ডিমেনশনটা হচ্ছে প্রোডাক্ট, মানে হচ্ছে আমাদের এই প্রসেসিং এর থ্রু দিয়ে হোয়াট ইজ দ্য আউটকাম, রেজাল্ট, আউটপুটটা কি হচ্ছে। তো এইখানটা টোটাল এই অপারেশন, কন্টেন্টস আর প্রোডাক্ট, এই 3D এর মধ্যে টোটাল আমাদের 6 অপারেশনস আছে, 5টা কন্টেন্ট আছে, আর 6 প্রোডাক্ট আছে। তার মানে হচ্ছে 6 × 5 × 6 = 180। আচ্ছা, এখানটা দেখো, একটু বুঝে নিই এবার SOI মডেলটাকে। এভরি মেন্টাল প্রসেস অর ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস ক্যান বি ডিসক্রাইবড ইন টার্মস অফ 3 ডিফারেন্ট বেসিক ডিমেনশনস অর প্যারামিটার্স। তিনটে ডিমেনশনস অলরেডি বললাম, সেটা হচ্ছে অপারেশন। অপারেশন হচ্ছে কিভাবে আমি
চিন্তা করছি, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং কন্টেন্স দ্য টার্ম ইন উইচ উই থিঙ্ক, মানে আমরা কিভাবে চিন্তা করছি, ওয়ার্ডস ইউজ করছি, সিম্বল ইউজ করছি, কি প্রসেসে আমরা থিঙ্ক করছি, এবং আলটিমেটলি এই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের কি আইডিয়া নিয়ে আমরা এলাম, দ্য প্রোডাক্ট, আলটিমেট ফাইনাল প্রোডাক্ট। এবার ইচ অফ দিস প্যারামিটার্স, মানে তিনটে প্যারামিটার যেটা বললাম, কি কি বললাম, অপারেশন, কন্টেন্টস অ্যান্ড প্রোডাক্ট, এগুলোকেও কিন্তু ফার্দার সাব ডিভাইডেড করা হয়েছে ইনটু বেসিক এলিমেন্টস কিংবা ফ্যাক্টরস, স্পেসিফিক ফ্যাক্টরস। এবার ইচ ওয়ান অফ দিস ফ্যাক্টরস হ্যাজ এ ট্রাইগ্রাম সিম্বল। ট্রাইগ্রাম সিম্বল মানে হচ্ছে কোনো একটা কাজ করার জন্য কিন্তু এদের তিনটে ডাইমেনশনের অ্যাটলিস্ট এক একটা এলিমেন্ট কিন্তু কাজে লাগাতেই হবে, ঠিক আছে, সেটাই বলছে, মানে অ্যাটলিস্ট ওয়ান ফ্যাক্টর ফ্রম ইচ ক্যাটাগরি অফ দ্য থ্রি প্যারামিটার্স হ্যাজ টু বি প্রেজেন্ট ইন এনি স্পেসিফিক ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস। আমরা যাই ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস করি না কেন, কিছু অপারেশনস থেকে অ্যাটলিস্ট একটা, কন্টেন্ট থেকে অ্যাটলিস্ট একটা, এবং ফাইনালি প্রোডাক্ট থেকে একটা কিন্তু কাজে লাগাতেই হবে, কাজে লাগে ইনফ্যাক্ট। ওকে, আচ্ছা, এখানটা দেখো অরিজিনালি কিন্তু গিলফার্ড 120 ফ্যাক্টরস দিয়ে শুরু করেছিলেন, সেটাকেই পরবর্তী ক্ষেত্রে তোমার ফিগারাল কন্টেন্টটা ভিজুয়াল আর অডিটরিতে ভাগ করে সেটা 150-তে এলো। ফাইনালি প্রেজেন্টলি আমাদের কিন্তু 180 ফ্যাক্টরস আছে, যেটা মেমোরিটাকে দুভাগে ভাগ করা হয়েছে, মেমোরি রেকর্ডিং এবং মেমোরি রিটেনশন। এই যে দিস ইজ দ্য 3D মডেল, যেখানে কন্টেন্টস, প্রোডাক্টস অ্যান্ড অপারেশন পুরোটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটাকেই একটুখানি তিনটে চারটে আমি ভাগ করে দিয়েছি। কন্টেন্টসের মধ্যে সবার আগে অপারেশনস আছে, যেটা বললাম 6খানা অপারেশনস। কি কি আছে? ইভ্যালুয়েশন, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, মেমোরি রিটেনশন, মেমোরি রেকর্ডিং আর কগনিশন। কন্টেন্টসের মধ্যে আছে ভিজুয়াল, অডিটরি, সিম্বলিক, সিম্যান্টিক, বিহেভিয়ারাল। আর প্রোডাক্টস 6টা ইউনিট, ক্লাসেস, রিলেশন, সিস্টেম, ট্রান্সফরমেশন আর ইমপ্লিকেশনস। এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। মনে করো একটা বাচ্চাকে, a child is asked to determine the day of a week on a particular date with the help of a calendar, মানে তাকে একটা তারিখ বলতে দেয়া হলো যে সেটা সপ্তাহের মধ্যে কোন দিনে সেই তারিখটা পড়বে, ঠিক আছে। তাহলে সে কি করছে, প্রথমে অপারেশনসের মধ্যে কিন্তু তার কি কি কাজে লাগছে বলো তো। সে অপারেশনের মধ্যেই প্রথমে কনভার্জেন্ট থিঙ্কিং, কিছুটা মেমোরি, কিছুটা কগনিশন প্রয়োগ করবে, এবং তারপরে ইন ক্যারিং আউট দিস অপারেশন হি হ্যাজ টু মেক ইউজ অফ কন্টেন্টস। কন্টেন্টসের মধ্যে সে কি ইউজ করবে, সিম্যান্টিক ইউজ করবে, মানে সিম্যান্টিক ইউজ করবে মানে সে রিড করছে, সেটাকে বুঝছে, মানে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্টেড ওয়ার্ডস, মানে প্রিন্টেড ওয়ার্ডসগুলো তো সে দেখে বুঝছে, তার মাধ্যমেই তো সে তোমার অপারেশনটা করছে, ঠিক আছে। and figures indicating the dates of the particular month, and by carrying out the mental operation, মানে সিম্যান্টিকের মাধ্যমে যখন মেন্টাল অপারেশনটা ক্যারি করছে তখন কিন্তু সে ফাইনালি প্রোডাক্টটা অ্যারাইভ করছে। প্রোডাক্টটা কিন্তু সে রিলেশনস সে থ্রু দিয়ে অ্যারাইভ করছে, মানে সে কি কার সঙ্গে কি রিলেট করছে, সে পার্টিকুলার ডেটের সঙ্গে ডেটা রিলেট করে সে ফাইনালি বলতে পারছে না এই তারিখটা অমুক মাসের এই দিনে পড়বে, এভাবে সে রিলেট করছে থ্রু দ্য process of convergent thinking, through the process of memory, through the process of cognition, ঠিক আছে। আচ্ছা, এইবার আসছি গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স। মাল্টিপল নামেই তোমরা বুঝতে পারছো অনেকগুলো ইন্টেলিজেন্সের কথা বলেছেন। এবার বাকিদের থেকে গার্ডনার কিভাবে আলাদা, দেখো উনি অরিজিনালি আইডেন্টিফাইড 8 ডিস্টিংক্ট ইন্টেলিজেন্স। প্রথমত তার বই, সেটা বার প্রকাশিত হয়েছিল 1983-তে, ফ্রেমস অফ মাইন্ডে উনি 8খানা ইন্টেলিজেন্সের সম্পর্কে বলেছেন। সে 8খানার মধ্যে কি কি ছিল, লিঙ্গুইস্টিক ভার্বাল ছিল, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ছিল, স্পেশিয়াল ভিজুয়াল ছিল, বডলি কাইনেস্থেটিক ছিল, মিউজিক্যাল ছিল, ইন্টারপার্সোনাল ছিল, ইন্ট্রাপার্সোনাল ছিল অ্যান্ড ন্যাচারালিস্টিক। এরপরে 9th ইন্টেলিজেন্স উনি এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স বলে থাকেন, যেটা নাকি আমার অস্তিত্ব আছে, আমি কি কারণের জন্য এইখানে আছি, আমার জন্ম কিসের জন্য হয়েছে, সেইগুলো নিয়েই পুরোটা উনি এক্সপ্লেন করেছিলেন। আর সর্বশেষে মানে 9th
এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সের পরে উনি স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের উল্লেখ করেছিলেন, কিন্তু এইটা তোমরা প্লিজ মনে রাখবে যে spiritual intelligence is not officially included in Gardner's theory of multiple intelligence. Spiritual intelligence কিন্তু গার্ডেনার থিওরিতে ইনক্লুডেড নয়। তার কারণ হচ্ছে গার্ডেনার বলেছেন যে স্পিরিচুয়াল ব্যাপারটা এতটাই ভেগ, এতটাই ভাস্ট, এতটাই ওয়াইডেন যে ওটাকে তুমি একসঙ্গে করে কখনোই এম্পেরিক্যালি কিন্তু এক্সপ্লেনেশন করতে পারবে না। ব্যাপারটা অনেকটা সাবজেক্টিভ, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু টেস্ট এম্পেরিক্যালি কম্পেয়ার টু হিজ আদার এস্টাবলিশ ইন্টেলিজেন্স। তো প্লিজ কিপ দিস ইন মাইন্ড। ওকে, চলো এবার গার্ডেনার যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্টেলিজেন্স কোনো একটা সিঙ্গল ফিক্সড এবিলিটি নয়, কিন্তু রাদার আ কম্বিনেশন অফ মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ডিস্টিংক্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডাইভার্স ইন্টেলিজেন্স। মানে একেবারে একটাই যে ফিক্সড ইন্টেলিজেন্স হবে নয়, আমরা নানা রকম ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস করি, নানা ফিল্ডের করি, এবং সেরকমভাবেই সবাই কিন্তু সবার থেকে ডাইভার্স, আলাদা, ঠিক আছে, ডিস্টিংক্ট, এবং সব ডিস্টিংক্ট হয়ে কিন্তু মিলিতভাবে একটা কম্বিনেশন এবং মিলিতভাবে কিন্তু আমরা কাজ করি। মানে আমাদের মধ্যে নিউমেরিক্যাল এবিলিটি থাকবে বলে যে মিউজিক্যাল এবিলিটি আমাদের মধ্যে থাকবে না তা নয়। মিউজিক্যাল এবিলিটি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স মিউজিক্যালের জায়গায় আছে, ঠিক আছে, আমাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স লিঙ্গুইস্টিকের জায়গায় আছে, কিন্তু আমরা একে অপরের থেকে ডিস্টিংক্ট হলেও আমরা কিন্তু মিলিতভাবেই একসাথেই আছি। সেটাই গার্ডেনার বলার চেষ্টা করছি। ইন্ডিভিজুয়াল পজেসেস ইউনিক কগনিটিভ স্ট্রেংথ অ্যান্ড লার্ন ইন ডিফারেন্ট ওয়েজ ইনফ্লুয়েন্সিং দেয়ার লাইফ। মানে আমাদের লাইফ যেভাবে এনভায়রনমেন্টের দ্বারা প্রভাবিত হবে, পরিবেশের দ্বারা প্রভাবিত হবে, সেইভাবেই তো আমরা মানে প্রত্যেক দিন তো কিছু না কিছু আমরা শিখেই চলেছি। তো গার্ডেনারের বক্তব্য এটাই আর কি, যে ডিফারেন্ট ফিল্ডস আমাদের এনভায়রনমেন্টে, আমাদের পরিবেশে এত কিছু জিনিস আছে এবং আমরা নানা জিনিস তো শিখি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের মধ্যে এই ইউনিক কগনিটিভ স্ট্রেংথগুলো কিন্তু ডেভেলপ হয়। উই লার্ন ইন ডিফারেন্ট ওয়েজ। এবার দেখো গার্ডেনার যে টাইপস অফ ইন্টেলিজেন্সগুলো বলেছেন সেই নামগুলো ধরে ধরে আমি একটু ডিসক্রাইব করছি। সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল, মানে যেটা খুব লয়ারদের মধ্যে, অথারদের মধ্যে, যারা খুব লেখে কিংবা খুব কথা বলে তাদের মধ্যে খুব ভালো থাকে। বেসিক্যালি যাদের ল্যাঙ্গুয়েজের কামান্ডটা, ওয়ার্ডসের কামান্ডটা, ডিফারেন্ট ইউজেজ অফ ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার যাদের প্রচুর প্রচুর থাকে তাদের মধ্যে। সবাই কিন্তু সুন্দর কবিতা কিংবা লেখা লিখতে পারে না। তো যারা পারে বেসিক্যালি অথার্স, লয়ার্স, তাদের মধ্যে কিন্তু এই লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্সটা কিন্তু প্রচণ্ডভাবে বেশি মাত্রায় রয়েছে। আচ্ছা, লজিক্যাল, ম্যাথামেটিক্যাল, যাদের মধ্যে কিন্তু এই রিজনিং, নিউমেরিক্যাল অ্যানালিসিস করার ক্ষমতাটা বাকিদের থেকে অনেকটা বেশি। ফর এক্সাম্পল যারা ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, তারা কিন্তু খুব এইখানটা কিন্তু নিউমেরিক্যালি তারা কিন্তু প্রচণ্ডভাবে স্কিলড। আচ্ছা, ভিজুয়াল, স্পেশিয়াল, এরা হচ্ছে যারা আর্টিস্ট কিংবা যারা আর্কিটেক্ট। আমি একটা 3D পিকচারকে আমি একটা 2D পাতার মধ্যে এঁকে দিলাম, কিংবা আমি একটা স্কাল্পচার তৈরি করলাম, ঠিক হুবহু সেরকমই দেখতে। তো এই ইন্টেলিজেন্সটা কিন্তু স্ট্রং ভিজুয়ালাইজেশন স্কিলস যাদের মধ্যে আছে, ঠিক আছে, মানে একটা ছবিকে, একটা আসল মানুষকে আমি কি করে ছবির মধ্যে পুরো হুবহু তুলে দিচ্ছি। তো দিস ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স কিন্তু এই আর্কিটেক্ট, আর্টিস্ট যারা, তাদের মধ্যে প্রচণ্ডভাবে বেশি মাত্রায় থাকে। মিউজিক্যাল, রিদমিক, বুঝতেই পারছো, যারা কম্পোজার্স, যারা লিরিক্স, যারা মিউজিশিয়ানস, গান তৈরি করে, তাদের মধ্যে তারা সাউন্ড, রিদেম, টোনের সেন্সিটিভিটি এগুলোকে খুব ভালো বোঝে বলেই তারা খুব চটজলদি সুর তৈরি করতে পারে। সুর এসে গেলে তারা তার মধ্যে ওয়ার্ডস ভরিয়ে দিতে পারছে সুরের সঙ্গে মিলিয়ে। তো মিউজিশিয়ানসদের মধ্যে এটা খুব বেশি মাত্রায় থাকে। বডিলি কাইনেস্থেটিক হচ্ছে যারা মনে করো অ্যাথলেট, মানে চটজলদি বডি ফ্লেক্সিবিলিটি, মুভমেন্ট, ফিজিক্যাল কন্ট্রোল, কোনো একটা অবজেক্টস হ্যান্ডলিং করছে, এটা কিন্তু সার্জনদের মধ্যেও থাকে। মানে কোন অর্গান কোথায় কিভাবে কি কাজ করলে তোমার এফেক্টিভ হবে এই অপারেশনটা, সার্জনসের মধ্যেও কিন্তু এই বডিলি কাইনেসিস থেকে ইন্টেলিজেন্সটা খুব হাই থাকে। ইন্টার পার্সোনাল, আমি
অন্য একটা মানুষকে বুঝতে পারছি। যারা টিচার্স, যারা সাইকোলজিস্ট, এই যে তোমরা সাইকোলজি পড়ছো, অনেকটা পড়বে যখন মাস্টার লেভেলে যাবে, আরো হায়ার স্টাডিজে যাবে, তখন দেখবে নানা রকম জিনিস, হাউ টু প্রেডিক্ট বিহেভিয়ার, হাউ টু অবজার্ভ পিপল, এগুলো শিখে শিখে কিন্তু প্রচন্ডভাবে তোমরা মানুষের আবেগগুলোকে বুঝতে শিখবে। মানে একটা মানুষকে দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে যে সে একটা আহ, কেমন মুডে আছে, মানে তার সঙ্গে কোন কথাটা বলা উচিত হবে না, আমি একটু টাইম নিয়ে বলবো। তো বেসিক্যালি এটা টিচার সাইকোলজিস্টদের মধ্যে থাকে। ইন্ট্রাপার্সোনাল হচ্ছে আমি নিজেকে কতটা ভালো করে চিনছি, জানছি, সেলফ অ্যাওয়ারনেস যেটাকে বলে ফিলোসফার্স আর কি। মানে নিজের পুরোপুরি ক্ষমতাটা জানা। অনেকেই কিন্তু নিজের ক্যাপাবিলিটিসের সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল নয়, মানে আমি কতটা করতে পারি, কতটা কি করার সামর্থ্য আমার কাছে আছে, অনেকেই হয়তো সেটা জানে না। এদের মধ্যে কিন্তু ফিলোসফারদের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেসটা প্রচন্ড প্রচন্ড বেশি মাত্রায় আছে। দে হ্যাভ ভেরি ভেরি ডিপ সেলফ অ্যাওয়ারনেস। আচ্ছা চলো এবার ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সে চলে যাচ্ছি। হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার। ফর এক্সাম্পল যারা বায়োলজিস্ট কিংবা যারা ফার্মার্স, তারা কিন্তু পরিবেশটাকে প্রচন্ড ভালোভাবে কিন্তু তারা চিনতে পারে। এক্সিস্টেন্সিয়াল, দ্য ক্যাপাসিটি টু কন্টেমপ্লেট ডিপ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এই যে একটু আগেই বললাম, যেখানে হিউম্যান এক্সিস্টেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে কথা বলা হচ্ছে, মানে লাইফের মিনিং কি, আমরা এখানটায় এসছি, আমাদের পারপাস অফ লাইফ কি, কিংবা মৃত্যুটাই বা কি, কিংবা আমরা কি করার জন্য এখানে এসছি, মেনলি দ্য উদ্দেশ্য, পারপাস অফ লাইফ। ঠিক আছে, ওকে চলো এবার যতটুকুনি তোমাদের পড়ালাম, একটা থিওরির থেকে আর একটা থিওরি নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এবার একটু কোয়েশ্চেন, মানে তোমাদের 8 টাইপস অফ কোয়েশ্চেন যেটা আছে, সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা টাইপই আমি আলোচনা করব। ফর এক্সাম্পল নাম্বার 1 কোয়েশ্চেন এরকম হতে পারে, which one of the following is not a type of intelligence described by Gartner? দেখো স্পেশাল, মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল দেওয়া আছে, আর স্পেসিফিক দেওয়া আছে। তিনটেই আছে এখানে, স্পেশাল, মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল। স্পেসিফিকটা ইজ নট দেয়ার। আচ্ছা, গিলফোর্ড স্ট্রাকচার্স অফ ইন্টেলেক্ট মডেল হ্যাজ ড্যাশ সেলস। এটা 180 হবে, প্রথমেই বলেছিলাম 120, 150, এবং আলটিমেটলি সেটা 180-তে গিয়ে কারেন্টলি যেটা আমরা পড়ছি সেটা 180 সেলস। আচ্ছা, এখানে দেখো ম্যাচ দ্য ফলোইং কোয়েশ্চেন এরকম আসতে পারে। এখানে নানা রকম গার্ডেনারের ইন্টেলিজেন্সে দেওয়া আছে নানা টাইপস, এবং কি বুঝছো এখানে দেখো। লিঙ্গুইস্টিক ভার্বাল, এখানে স্ট্রং কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ, এটাই হবে। লজিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, স্কিল ফর ইন রিজনিং, এটা 3 এর সঙ্গে ভিজুয়াল স্পেশিয়াল, স্ট্রং ভিজুয়ালাইজেশন স্কিলস, 3C। মিউজিক্যাল রিদমিক, এটা কিন্তু সেন্সিটিভিটি টু সাউন্ডস। তাহলে কি হচ্ছে 1A, 2B, 3C আর 4D। নেক্সট টাইপ অফ কোয়েশ্চেনে এসে যাচ্ছি, অ্যাসারশন রিজনিং। এখানে দেখো অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান ইচ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি ইনভলভস আ জেনারেল ফ্যাক্টর which it shares with all intellectual activity। অলরেডি আমরা এটা পড়লাম, মানে অ্যাসারশনটা তো ঠিকই, যে জেনারেল ইন্টেলিজেন্সটা কিন্তু প্রত্যেকটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু সেটা কাজে লাগে। এবার তার রিজনটা কেন, দ্য জেনারেল ফ্যাক্টর ইজ ইননেট ইনবর্ন মেন্টাল এবিলিটি। অবশ্যই, যেহেতু ইননেট ইনবর্ন অ্যামাউন্ট অফ কর্টিক্যাল এনার্জি, এবং সেই এনার্জিটা আমরা কতটা ইউটিলাইজ করবো ডিপেন্ডস অন দ্য মোটিভেশন, লার্নিং এক্সপিরিয়েন্সেস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস। তো একদম ঠিক এই অ্যাসারশনের কিন্তু এই রিজনটা একদমই ঠিক। সো বোথ A and R আর ট্রু। R ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। লেটস মুভ অন টু দ্য নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন। এখানটা এটা সত্য মিথ্যার কোয়েশ্চেন। দেখো, গিলফোর্ডে SOI মডেলে ফলোইং এলিমেন্টস বিলং টু কন্টেন্ট ডাইমেনশন। কন্টেন্ট ডাইমেনশনের মধ্যে ভিজুয়াল, অডিটরি, কগনিটিভ, বিহেভিয়ারাল। কগনিটিভটা কিন্তু ছিল না, ঠিক আছে, অপারেশনসে ছিল, মনে করে দেখো। আচ্ছা, এখানে সেই জন্য A, B and D আর কারেক্ট, C ইজ ইনকারেক্ট। আচ্ছা, এবার আমরা একটা কেস স্টাডিতে চলে আসছি। এখানে দেখো একটা কেস আছে। সুদীপ্ত নোজ হিমসেলফ ভেরি ডিপলি, সে নিজেকে খুব ভালো করে চেনে। হি নোজ অলমোস্ট অল হিজ মেরিটস অ্যান্ড ড্রব্যাকস, মানে নিজের
যতগুলো মেরিটস আছে, গুণ আছে, ভালো জিনিসগুলো আছে, সেটাও যেরকম সে বোঝে নিজের ব্যাপারে, তার ড্রব্যাকসগুলো মানে খারাপ দিকগুলো কিন্তু, তার লিমিটেশনসগুলো কিন্তু সে বোঝে, এবং এটা বোঝার পরে কি করে, ইউটিলাইজেস দিস নলেজ টু ডিল উইথ হিজ এনভায়রনমেন্ট, মানে তার পরিবেশের সঙ্গে সে কিভাবে ডিল করবে তার সেই নলেজের ওপর বেস করে কিন্তু সে নিজের এনভায়রনমেন্টকে ট্যাকেল করে কিংবা ডিল করে। এবার দেখো গার্ডিনার্স থিওরি অনুসারে, অ্যাকর্ডিং টু গার্ডিনার্স মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স, এই টাইপ অফ ইন্টেলিজেন্সের নামটা কি? নেম দ্য টাইপ অফ ইন্টেলিজেন্স। অলরেডি তোমরা পড়েছো, দিস ইজ ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে অর্ডারে, মানে কি ফেজের পরে কি ফেজ এলো। দেখো সবার প্রথমে আমি কিন্তু প্রত্যেকটা ইন্টেলিজেন্স থিওরি যখন পড়েছিলাম তখন কিন্তু সালটাও মেনশন করেছিলাম। এরপরে দেখো প্রথমেই কিন্তু স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরিটা এসেছিল, এবং স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরিতে ওই ওভারল্যাপিং ব্যাপারটা এসেছিল বলেই কিন্তু এসওআই মডেলটা এসেছিল। তার মানে নাম্বার এ প্রথমে হওয়ার পরে গিলফার্ড মডেল, এসওআই মডেলটা কিন্তু তারপরে আসবে। এবং 83-তে গার্ডনার বই পাবলিশ করেছিল যেখানে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির কথা বলেছিলেন, সেটা অনেকটা পরে। তো সেই গার্ডনারের থিওরির মধ্যে দেখো দুটো গার্ডনার এখানটা আছে, একটা হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। প্রথম কিন্তু তার বইতে সে কিন্তু 1983-তে প্রথম 8টা ইন্টেলিজেন্স তিনি পাবলিশ করেছিলেন, সেখানটা কিন্তু মিউজিক্যালটা ছিল, তার মানে বিটা হবে থার্ডে, এবং এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু 9th ইন্টেলিজেন্স ছিল, ওটা অনেক পরে এসছে। অতএব নাম্বার সিটা কিন্তু লাস্ট হবে। তাহলে সিকোয়েন্সটা কি হচ্ছে? এ, ডি, বি অ্যান্ড সি। ওকে, তো এইভাবে তোমাদেরকে আনসার করতে হবে, তোমাদের অপশনসেই থাকবে, তোমাদের শুধু টিক করতে হবে, ঠিক আছে, সার্কেল করতে হবে। আচ্ছা, অলরেডি তোমরা 11-এ সেম 1-এ এইভাবে কোয়েশ্চেনের আনসার করেছো, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। লাস্ট ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন এভাবে আসতে পারে। দেখো জি এস 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 আছে, খুব ইজিলি তোমরা বুঝতে পারছো দিস ইজ আ স্পিয়ারম্যান টু ফ্যাক্টর ইন্টেলিজেন্স থিওরি। তো এই ছিল পুরোটা ইন্টেলিজেন্স চ্যাপ্টারের। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, কোয়েশ্চেন প্যাটার্নও তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো। তো খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো থেকো, টাটা।